আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইবিআই লাস্ট ফাইটের ইংলিশ সেকেন্ড পেপার অংশে সবাইকে স্বাগতম। অলরেডি আমরা বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার শেষ করেছি। বাংলা ফার্স্টটা ঠিক তোমাদের পরীক্ষার আগ দিয়ে দেখাবো, যে রুটিনটা তোমাদের দিচ্ছি সেই রুটিন অনুযায়ী। এবং সেই রুটিনের ধারাবাহিকতা এখন হচ্ছে আমাদের ইংলিশ সেকেন্ড আজকে শুরু হচ্ছে। বলছিলাম প্রতি সাবজেক্টের জন্য নিউ কালার প্যালেট, সো এটার জন্য একটা নতুন কালার প্যালেট নিয়ে আসছি। সো যাই হোক, আজকে হচ্ছে ইংলিশ সেকেন্ডের প্রিপোজিশন অংশটা আমরা দেখব। সো প্রিপোজিশন অংশের এই ক্লাসটায় আমি হচ্ছে মেইনলি রুলস বেসড প্রিপোজিশনটা পড়াবো। কথা হচ্ছে ভাইয়া, প্রিপোজিশন তো দুই টাইপের আছে, একটা হচ্ছে রুলস বেসড প্রিপোজিশন, রুলস এর উপর ভিত্তি করে বা অর্থের উপর ভিত্তি করে, আরেকটা হচ্ছে একদম স্পেসিফিক, এইখানে এই প্রিপোজিশনটাই বসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কথা হচ্ছে ভাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি পড়াবেন না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমি এখানে আলাদাভাবে এটা পড়াবো না। যদি এটা পড়াতে যাই ক্লাস আনএক্সপেক্টেডলি লং হয়ে যাবে, এবং একই সাথে হচ্ছে এত কিছু একসাথে তোমার জন্য মানে একবারে গ্র্যাব করা কষ্ট হয়ে যাবে। সেজন্য এটার উপর যে আমি আলাদা একটা ক্লাস প্রোভাইড করব, এটার উপর অলরেডি আমার একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস প্রোভাইড করা আছে। যে ক্লাসটা করলে তোমার একাডেমিকও কভার হবে, অ্যাডমিশনও কভার হবে। প্রয়োজনীয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো আছে। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাস, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো ভোকাবুলারি ব্যাটল নামে, যে আমার একটা প্লেলিস্ট আছে ভোকাবুলারি ব্যাটল। এই ভোকাবুলারি ব্যাটলের একটা ক্লাস তুমি দেখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর। এই ভোকাবুলারি ব্যাটলের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা করে ফেলবা। ওই ক্লাসটা যদি করো, তোমার অ্যাডমিশনের জন্য, একাডেমিকের জন্য একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমার জন্য এটা কাজে লাগবে এবং এইচএসসির জন্য তো লাগবেই। ওই ক্লাসটা করার পর যদি এখানকার রুলস বেসড প্রিপোজিশনটা করো, তোমার জন্য একদম এনাফ। ঠিক আছে? তো ওই ক্লাসটার জন্য হচ্ছে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা করে রেখে দিলাম, তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নিবা। তারপর হচ্ছে রুলস বেসড যেটা করে ডিরেক্ট বোর্ড সলভে চলে গেলে দেখবো প্রিপোজিশন নিয়ে তোমার কোনো সমস্যা নাই। ওকে, আসো আমরা তাহলে রুলস বেসড প্রিপোজিশন শুরু করি। রুলস বেসড প্রিপোজিশন আমরা শুরু করি। প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ড নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে প্রিপোজিশন বলে। ওর নামের মধ্যেই খেলা। প্রিপোজিশন, প্রি মানে আগে, আর পজিশন মানে অবস্থান। প্রি মানে আগে, পজিশন মানে অবস্থান। কার আগে অবস্থান? নাউন বা প্রোনাউনের আগে অবস্থান। ও নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনটাকে সেন্টেন্সের বাকি একটা অংশের সাথে ও হচ্ছে সংযুক্ত করবে, সম্পর্ক স্থাপন করবে। এটাই হচ্ছে প্রিপোজিশন। এর মানে প্রিপোজিশনের পর, যেহেতু নাউন প্রোনাউন আগে বসবে, তাই প্রিপোজিশনের পর মাস্ট একটা নাউন অথবা একটা প্রোনাউন থাকতে হবে। আমি কিন্তু একটা ক্রাইটেরিয়া মাথায় ঢুকলো, আমার একটা ক্রাইটেরিয়া আমি জানতে পারলাম প্রিপোজিশনের। ঠিক আছে? ওকে, এবার হচ্ছে আমরা সামনে যাই। প্রিপোজিশন কি আমি চিনলাম, এবার হচ্ছে আমি সামনে যাই। সো আমি যদি সামনে আগাই, হচ্ছে আমি দেখতে পারি দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন বিভিন্ন টাইপস লেখা আছে। টাইপস গুলো না জানলেও কোনো সমস্যা নাই। আমাদের একাডেমিকের জন্য এই টাইপস গুলো লাগবে না, এটা অ্যাডমিশনে লাগলে লাগতে পারে। বাট আমি এখান থেকে যেটা বুঝতেছি যে প্রিপোজিশনের পর অবশ্যই নাউন বা প্রোনাউন থাকে, অবশ্যই নাউন বা প্রোনাউন থাকতে হবে। এবং এটা যেহেতু প্রিপোজিশনের পর একটা নাউন প্রোনাউন আছে, তার মানে কি, তুমি একটা সাবজেক্ট প্লাস ভার্ব অংশকে যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন করার পর উত্তর পাও, সেই উত্তরটা তুমি কি বা কাকের উত্তরে একটা নাউন প্রোনাউন নিতে পাবা। সো তুমি ওই নাউন প্রোনাউন পাইছো মানে কি, ওই সেন্টেন্সের অবজেক্ট আছে। দ্যাট মিন্স প্রতিটা প্রিপোজিশনে একটা অবজেক্ট আছে, প্রতিটা প্রিপোজিশনে একটা অবজেক্ট আছে। সো এটা হচ্ছে আমি জাস্ট ওর নাম থেকে, প্রিপোজিশন নামটা থেকে বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে প্রিপোজিশন, কমন প্রিপোজিশন কি কি আছে একটা লিস্ট তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে লিস্ট অফ কমন প্রিপোজিশন, অ্যাট, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যামং, অ্যালং। তুমি দেখলে বুঝতে পারবে এগুলো সব পরিচিত প্রিপোজিশন। আমি সবগুলো রিডিং পড়লাম না, স্লাইড দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের রেগুলার লাইফে কমনলি ইউজড প্রিপোজিশনস। ঠিক আছে? এখন যেটাতে আসবো সেটা হচ্ছে প্রিপোজিশনের বেসিক পরিচয়, বেসিক ইন্ট্রোডাকশন শেষ। এখন কোন প্রিপোজিশন কোন রুলসে কি ব্যবহৃত হয় সেটা জানতে হবে। সো রুলস বেসড প্রিপোজিশনে যে জিনিসটা অ্যাকচুয়ালি জানা লাগবে, যে জিনিসটা অ্যাকচুয়ালি জানা লাগবে, সেটা হচ্ছে কোন প্রিপোজিশন কি অর্থে ইউজ হয়। অ্যাপার্ট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নর্মালি কোন প্রিপোজিশন কোন অর্থে ইউজ হয়, তুমি যদি জাস্ট এইটুকু বুঝো, অর্থ অনুযায়ী গ্যাপ ফিল আপ করো, তোমার প্রিপোজিশনের 50% ডান। বাকি 50% যেটা তুমি অর্থ অনুযায়ী বসার পরও দেখবা মিলতেছে না, ওই 50% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কারণে মিলতেছে না। ওখানে একদম স্পেসিফিক এইটার পরে এই প্রিপোজিশনই বসবে, এরকম কিছু জায়গা আছে। সেইগুলোর ক্ষেত্রে তুমি আসলে কিছু করতে পারবে না, সেগুলোর ক্ষেত্রে তোমাকে ওই এক্সাক্ট ওই প্রিপোজিশনটাই বসাতে হবে।
ওগুলোর জন্য তো আমি বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাসটা আছে ভোকাবুলারি ব্যাটেলে, সেটা অবশ্যই করে আসবা, ছোট্ট একটা ক্লাস, ওইটা করে তারপর হচ্ছে এটা করলে বুঝতে পারবা। ঠিক আছে, তোমার হচ্ছে ওই 50% কভারেজ হয়ে যাবে। সো এখন হচ্ছে কোন প্রিপোজিশন কি অর্থে ইউজ হয়, এটা আমরা যেহেতু নাউন প্রোনাউনের আগে বসে নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে, সো নাউন প্রোনাউনের অবস্থানকেও হচ্ছে বুঝাবে, কোন পজিশন বা ওই নাউন প্রোনাউনের উপরে নিচে সেরকম ভাবে বুঝাবে। সো কোন নাউন বা প্রোনাউন, এটা একটা সাপেক্ষ ধরে যদি আমি বুঝতে যাই, আমাদের সাপেক্ষ হচ্ছে ডাইনোসরের ডিম, নীল রঙের একটা ডাইনোসরের ডিম আছে, ডাইনোসরের ডিমের সাপেক্ষ হচ্ছে আমরা বুঝবো। ঠিক আছে, তো এখন দেখো এই যে কালো একটা বল আর একটা ছোট ডিম, এই ডাইনোসরের ডিমের ঠিক উপরে এটা রাখা আছে, এবং দেখো এই ডিমের সাথে কিন্তু জিনিসটা লেগে আছে। কোনো কিছু যদি উপরে থাকে এবং একদম যেটার উপর আছে সেটার সাথে ইন কন্ট্যাক্ট অবস্থায়, সেটাকে টাচ করা অবস্থায় থাকে, সেটাকে আমরা বলতে পারি অন। সেটার আগে প্রিপোজিশন বসে অন। উপরে বুঝাইতে তিন টাইপের প্রিপোজিশন বসে, অন, ওভার, অ্যাবাভ। অন, ওভার, অ্যাবাভ। তার মধ্যে অন ওয়ার্ডটা, অন প্রিপোজিশনটা ইউজ হয় যখন উপরে এবং সেই জিনিসের সাথে ইন কন্ট্যাক্ট বা স্পর্শ করা অবস্থা আছে, তখন বসে অন। যখন জিনিসটা থেকে একদম ধরা ছোঁয়ার বাইরে, যেমন আমার মাথার উপর সিলিং লাইট, আমার মাথার উপর আকাশ, মাথার উপর সূর্য, মাথার উপর বিল্ডিং এর ছাদ, আমার ধরা ছোঁয়ার বাহিরে, আমার আউট অফ মাই রেঞ্জ, সেইটাকে আমি বলবো হচ্ছে অ্যাবাভ। কিন্তু যদি আমার কে টাচ করে না থাকে, মানে অ্যাবাভ আর অনের মাঝখানে যদি অবস্থান করে, যে আমার ধরা ছোঁয়ার মধ্যে বাট আমাকে টাচ করে নাই, অথবা আমার উপর দিয়ে সে হচ্ছে মুভিং অবস্থায় চলে যাচ্ছে আমার উপর দিয়ে, সেই ক্ষেত্রে আমি ইউজ করবো ওভার। তো আমার মাথার উপর নর্মাল থাকলে, আমি যদি স্পর্শ করে বস্তুর উপর থাকে সেটাকে আমি বলবো অন। যদি মাথার ঠিক উপরে থাকে তাহলে বলবো অ্যাবাভ। যদি উপরে গতির সাথে থাকে অথবা মাথার উপরে স্থির থাকে কিন্তু ধরা ছোঁয়ার মধ্যে থাকে, সেটাকে আমি বলবো ওভার। ওকে, উপরে গেল। যদি এরকম কোনো কিছু নিচে থাকে, ডিমের নিচে থাকলে আমি কি বলবো, ডিমের নিচে আন্ডার ইউজ করতে পারি, বিলো ইউজ করতে পারি, বিনিথ ইউজ করতে পারি। কত হচ্ছে আন্ডার, বিলো, বিনিথ, এগুলার কি কোনো স্পেসিফিক রুলস আছে বা এগুলোর কোনো স্পেসিফিক ক্যাটাগরি আছে? না, এগুলোর ক্ষেত্রে কোনো ক্যাটাগরি নেই। এই তিনটাকে তুমি অল্টারনেটলি ইউজ করতে পারো, স্পেসিফিক কোনো ইউজ কেস নাই। যেমন অন, ওভার, অ্যাবাভের স্পেসিফিক ইউজ কেস আছে, এটা তেমন ইউজ কেস নাই, তুমি তিনটা যে কোনো একটা ইউজ করতে পারো। কমনলি ইউজ হয় আন্ডার আর বিলো, বিনিথটা নর্মালি এত ইউজ হয় না। ওকে, একটু কালিটা চেঞ্জ করে নেই, সাদা কালি তো, সাদাও তো এই জায়গাটা, সো এখানে হচ্ছে রেড কালার ইউজ না করলে চোখে দেখবা না। তো যাই হোক, এখন এই গেল হচ্ছে উপরে নিচে ব্যাপার। যদি ডানে বামে থাকে তুমি লেফট বা রাইট তো বলতে পারো, লেফট টু রাইট। যদি কোনো কিছু থেকে উপরে উঠে বা নিচে যায় সেক্ষেত্রে তুমি আপ বা ডাউন বলতে পারো। যদি কোনো কিছু ভিতরে থাকে, যেমন ডিমের ভিতরে আছে, ভিতরে থাকলে তুমি বলতে পারো ইন, উইদিন, ইনসাইড বা ইনসাইড অফ। তুমি অ্যাট অন ইন সেক্ষেত্রে বলতে পারো, বাট ভিতরে বুঝাইতে অ্যাট অন ইন, এটার ব্যাপারে আমি আলাদা কথাবার্তা বলবো। ইন নর্মালি শুধু ইন বা শুধু অ্যাট ভিতরে বুঝাইতে ইউজ হইতে পারে, বাট অ্যাট অন ইন এই তিনটার আলাদা ইউজ কেস নিয়ে বা এক্সট্রা রেগুলার মিনিং এর বাইরেও আরো কিছু এক্সট্রা মিনিং নিয়ে আমি পরে কথাবার্তা বলতেছি পরের স্লাইড গুলো। আপাতত ভিতরে বুঝাইতে ইন, উইদিন, ইনসাইড অফ, অ্যাট আমি ইউজ করতে পারি। ওকে, এখন যদি আমি ডিমটার ভিতরে ঢুকি, বাহির থেকে ডিমটার ভিতরে ঢুকতেছি, বা ডিমবাদ এই ডাইনোসরের ডিমটা রাখলাম এই রুমের ভিতর, আমি হচ্ছে এই রুমের ভিতর বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছি, একটা গতিশীল অবস্থা, একটা মোশন বুঝাচ্ছে। যদি এরকম বাহির থেকে ভিতরে আসার একটা গতিশীল অবস্থা বুঝায়, সে গতিশীল অবস্থা বুঝাইতে প্রিপোজিশন হবে হচ্ছে ইনটু। আর যদি আমি ভিতর থেকে বাহিরে যাই, গতিশীল অবস্থা বাহিরে যাচ্ছি, এই অপোজিট মোশনটাকে বুঝাইতে ইউজ হবে আউট অফ। বিপরীত মোশনটাকে বুঝাইতে ইউজ হবে আউট অফ। এখন তোমাদের সবাইকে আমি একটা কোয়েশ্চেন দেই, যারা ক্লাসটা দেখতো তারা এই কোয়েশ্চেনটা একটু ভাবো আর হচ্ছে সাথে ক্লাসটা করো। কোয়েশ্চেনটা হচ্ছে, যদি আমি এখন তোমাকে বলি দ্য টিচার এন্টার্ড ড্যাশ দ্য রুম, এইখানে প্রিপোজিশন কি বসবে? আমি তিনটা অপশন দিব, এ, বি, সি। যার যার ক্লাসে দেখতেছে একটু আমাকে অ্যান্সার করার চেষ্টা করো বা মনে মনে তুমি অ্যান্সারটা রাখো। প্রথম অ্যান্সারটা হচ্ছে এন্টার দ্য রুম। এখানে যেহেতু সে রুমের ভিতরে ঢুকতেছে তাই আমি একটা অপশন দিতে পারি ইনটু, আরেকটা অপশন দিতে পারি ইন, আরেকটা অপশন দিতে পারি নো প্রিপোজিশন। কোনটা হবে? কোনটা হওয়া বেশি যুক্তিযুক্ত? তুমি তোমার মতো চিন্তা ভাবনা করো। দ্য টিচার এন্টার্ড দ্য রুম, এটার অ্যান্সার কি হবে? ইনটু, ইন নাকি নো প্রিপোজিশন? রুমের ভিতরে সে টিচারটা প্রবেশ করতেছেন, এখানে কি বসবে? ইনটু বসবে নাকি ইন বসবে নাকি কোনো প্রিপোজিশন বসবে না, কি হবে তুমি চিন্তা করো। ঠিক আছে, সো দেখ, এটা হচ্ছে তোমরা চিন্তা করো, ততক্ষণ আমি হচ্ছে এখানে আসি। ইনটু বসালাম, আউট অফ বসালাম। এখন যদি আমি বাহির থেকে ভিতরে আসি সেটা হচ্ছে ইনটু, যদি আমি ভিতর থেকে বাইরে যাই সেটা হচ্ছে আউট অফ। কিন্তু যদি আমি বাহির থেকে এসে ভিতরে অতিক্রম করে বাইরে বের হয়ে যাই, মানে কোনো কিছুকে ভেদ করে চলে যাই, এই ভেদ করে যাওয়াটাকে বোঝায় হচ্ছে থ্রু। এই ভেদ করে যাওয়াটাকে বোঝায় হচ্ছে থ্রু।
যদি জিনিসটা 3D বা ত্রিমাত্রিক হয়, যেমন একটা বক্সকে, একটা বলকে, একটা ভেস্টকে একটা গুলি ভেদ করে চলে গেল, একটা তক্তাকে একটা গুলি ভেদ করে চলে গেল, একটা মানুষের বুক ভেদ করে এই পার থেকে ওই পার চলে গেল, এরকম কিছুকে ভেদ করে গেলে তুমি ইউজ করতে পারো থ্রু। বাট হচ্ছে তুমি যদি একটা দ্বিমাত্রিক কিছু দেখো, যেমন একটা নদী, একটা রাস্তা, একটা খাল, তুমি একটা সমুদ্র, তুমি পাড়ি দিতেছো, এক পার থেকে আরেক পার যাইতেছো, সেখানে তুমি কিন্তু সেটাকে ফুরে, সেটাকে ভেদ করে যাচ্ছ, তুমি সেটাকে অতিক্রম করে, সেটার উপর দিয়ে ক্রস করে যাচ্ছ। এইরকম অর্থে যখন এক পার থেকে আরেক পার, মানে ওইটার বাইরে থেকে, সমুদ্রের বাইরে থেকে সমুদ্রের ভিতরে তুমি গেলা, সেখান থেকে আবার তুমি সমুদ্রের ওই পার চলে গেলা, নদীর এই পার থেকে তুমি ওই পার গেলা, রাস্তার এই পার থেকে ওই পার গেলা, রাস্তাটার মধ্যে দিয়ে গেলা, তুমি কিন্তু রাস্তাটাকে ভেদ করনি, কিন্তু রাস্তার উপর দিয়ে তুমি হচ্ছে এক পার থেকে আরেক পার গেলা, রাস্তার বাইরে ছিল, রাস্তার বাইরের অংশ ছিল, সেখানে রাস্তার ভিতরের অংশে এসে বা বাইরের অংশে আসলা। এইরকম কেসে 2D সার্ফেসের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাক্রস, কিছু ক্ষেত্রে অ্যালং ইউজ করি, তবে অ্যালংটা বেশিরভাগ ইউজ হয় কারোর সাথে যাওয়ার ক্ষেত্রে, যে আমি তোমার সাথে গেছি, আই এম গোয়িং অ্যালং উইথ ইউ, সেক্ষেত্রে অ্যালংটা ইউজ হয়। ঠিক আছে, উইথ মানে সাথে, এটা তোমরা অবশ্যই জানো, উইথ মানে সাথে, এটা একটা প্রিপোজিশন। ফর ইউজ হয় হচ্ছে জন্য অর্থে। তারপর হচ্ছে তোমার এই দুটো তো হচ্ছে রেগুলার, যেহেতু এখানে বলা নেই সেজন্য আলাদাভাবে বললাম। আর টু ফ্রম এই জিনিসটা, এটা একটু বলি। টু ফ্রম, তুমি যখন কোনো একটা স্পেসিফিক ডেস্টিনেশন তোমার ফিক্সড, যে আমি খুলনায় যাব, ঢাকা থেকে খুলনা যাব, তোমার ঢাকা একটা স্পেসিফিক জায়গা, খুলনা একটা স্পেসিফিক জায়গা, তুমি জায়গা ফিক্সড, সেই ক্ষেত্রে তুমি বলতে পারো ফ্রম, আমি এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছি। একটা নির্দিষ্ট গন্তব্য থেকে বুঝাইলে ওই থেকে অর্থে ফ্রম বসে, আর একটা নির্দিষ্ট গন্তব্যে, নির্দিষ্ট গন্তব্যের প্রতি, নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা বুঝাইলে, নির্দিষ্ট গন্তব্যে যাত্রা বুঝাইলে টু বসে। কিন্তু যদি নির্দিষ্ট গন্তব্য না থাকে, জাস্ট একটা দিক, একটা ডিরেকশন, কোনো স্পেসিফিক না, কোনো স্পেসিফিক গন্তব্য না, সেক্ষেত্রে টুয়ার্ডস ইউজ করবো, সেক্ষেত্রে টুয়ার্ডস ইউজ করবো। যেমন আমি যদি বলি হি ইজ গোয়িং টু দ্য এগ, সে ডিমটার দিকে আগাচ্ছে, সে ডিমটার দিকে আগাচ্ছে, সো সে ডিমটার প্রতি আগাচ্ছে, সেখানে বসলে টু। কিন্তু যদি বলি যে দিকে আগাচ্ছে, ওই ডিমটার ডিরেকশনে, ডিম যে ডিরেকশনে সেম ডিরেকশন আগাইতেছে, বা ও হচ্ছে দক্ষিণ দিকে আগাইতেছে, ও হচ্ছে ওইদিকে ডাক্তার আছে, ও ডাক্তারটার দিকে আগাইতেছে, সেই ক্ষেত্রে আমি ওই দিকে অর্থে টুয়ার্ডস ইউজ করব, দিকে অর্থে টুয়ার্ডস ইউজ করবো। যদি দিক না বলে আমি স্পেসিফিক গন্তব্য বলি, সে এইখানে যাচ্ছে, সে এইটার কাছে যাচ্ছে, তখন এইখানে আমি টু ইউজ করব। আর যেখান থেকে যাচ্ছে সেখানে ফ্রম। কোনো জায়গা থেকে উপর নিচে গেলে আপ ডাউন, এটা তো তোমরা জানো। কোনো কিছুর পাশে যদি অবস্থান করে সেক্ষেত্রে ইউজ করবো বিসাইড, কোনো কিছুর পিছে ইউজ করলে, কোনো কিছু পিছে অবস্থিত থাকলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো বিহাইন্ড। বিহাইন্ড মানে হচ্ছে পিছে, বিহাইন্ড মানে হচ্ছে পিছে, বিহাইন্ড মানে হচ্ছে পিছে। ঠিক আছে, বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে পিছে। আচ্ছা, এই কোশ্চেনটা তখন তোমরা যারা ভাবছো, তোমরা হয়তো অনেকেই মনে মনে অ্যান্সার ভাববা যে আচ্ছা ভাই, যেহেতু রুমের ভিতর ঢুকতেছে, যেহেতু রুমের ভিতর ঢুকতেছে, আচ্ছা আমার কি সব ওইদিকে নাকি? আমার স্লাইড কাজ করতেছে না, আচ্ছা দেখি। পাওয়া গেছে। স্লাইড কাজ করতেছে না, ওয়েট একটু দেখি। যেহেতু এখানে এন্টার দ্য রুম, এই অংশটা হচ্ছে আমার রুমের ভিতরে ঢোকা বুঝাইতেছে, রুমের ভিতর প্রবেশ করা বুঝাইতেছে, এবং এই প্রবেশ অর্থে অনেকেই বলতে পারো যে ভাইয়া অ্যান্সার ইনটু হইতে পারে, বাট তুমি দেখো এই যে এন্টার্ড, এন্টার মানেই হচ্ছে প্রবেশ করা, এন্টার শব্দটার মানেই হচ্ছে প্রবেশ করা। তো আমি অলরেডি এন্টার দিয়েই বুঝাইতেছি, এখানে প্রবেশ করা মিনিং বুঝাইতেছি, আমার কি আবার ইনটু বসানোর কোনো দরকার আছে? এখানে কিছুই বসবে না, এটা হবে নো প্রিপোজিশন, এটা হবে নো প্রিপোজিশন। ওয়েট, এটা হবে নো প্রিপোজিশন। আবার ওয়েট, আবার হচ্ছে স্লাইডটা যাচ্ছি। হচ্ছে দাঁড়াও, wait, আসো, এবার হচ্ছে আমরা শুরু করতে পারি। সো যেটা বলতেছিলাম যে এতক্ষণ হচ্ছে আমরা সবগুলো জিনিস তো ব্যাখ্যা করছি, এবার সবগুলো উদাহরণ সহ দেখবো। এই কালি নিয়ে একটা ঝামেলা হয়ে যায় মাঝে মধ্যে পাওয়ার পয়েন্টে, সো এখানে ঝামেলা হয়ে গেছিল, সেজন্য সে করতে পারিনি। তো যাই হোক, দ্য বুক ইজ অন দ্য টেবল, বুকটা হচ্ছে টেবিলের সাথে সংস্পর্শ থেকে টেবিলের উপরে আছে। আমি একটু আগে কি বললাম, যে যদি ইন কন্ট্যাক্ট থাকে এবং উপরে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা বলবো অন। যদি উপর থেকে, যে একটা জিনিস দেখো, বাহির থেকে যখন ভিতরে ঢুকে সেটাকে আমি বলি ইনটু, ভিতর থেকে বাইরে গেলে গতিশীল অবস্থা সেটাকে বলি আউট অফ। তো যদি উপরে অবস্থা থেকে, ওভার অবস্থা থেকে অন অবস্থায়, যে উপরে ইন কন্ট্যাক্ট ছিল না, ধরাছোঁয়ার মধ্যেই ছিল কিন্তু বাইরে ছিল, বা ধরাছোঁয়ার বাইরে ছিল, সেখান থেকে এসে হচ্ছে
ইন কন্ট্যাক্ট অবস্থায় উপরেই বসলো, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারি অন টু। দ্য বার্ড ল্যান্ডেড অন টু দ্য রুফ, দ্য হেলিকপ্টার ল্যান্ডেড অন টু দ্য হেলিপ্যাড। অ্যাবাভ হচ্ছে ধরা সব বাইরে বুঝাইতে ইউজ করবে, দ্য সান ইজ অ্যাবাভ আস। ওভার বসাইতে হচ্ছে মাথার উপরে গতিশীল অবস্থা গেল, দ্য ফুটবল ওয়েন্ট ওভার হিজ হেড। ঠিক আছে, আর কি আছে, টুয়ার্ডস আমি একটু আগে বলছি যখন কোনো কিছু দিকে আগাচ্ছে, যেমন ডক্টরটা দিকে আগাচ্ছে, ঠিক আছে, ran towards the doctor। টু ফ্রম হচ্ছে একদম স্পেসিফিক্যালি গন্তব্য, এক গন্তব্য থেকে আরেক গন্তব্য বুঝলে, শাহিন গোয়িং ফ্রম ঢাকা টু ফেনী, ঢাকাও ফিক্সড গন্তব্য, ফেনীও ফিক্সড গন্তব্য, যার কারণে হচ্ছে এটা একটা তোমার টু আর ফ্রম ইউজ হয়েছে, এটা একটা হচ্ছে স্পেসিফিক গন্তব্য। ইন টু আর আউট অফ আমি একটু আগে বলছি, ব্যাখ্যা করছি, এটা খুব বেশি বলার নাই। আচ্ছা, আপ আর ডাউন, দ্য লিফট ইজ গোয়িং আপ অথবা দ্য লিফট ইজ গোয়িং ডাউন, এই ক্ষেত্রে এই জিনিসটা একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে আমি তোমাকে বলছি প্রিপোজিশন, যার মানে হচ্ছে প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসবে, তার নামই তাকে কথাটা বলতেছে, এবং একটা জিনিস কতটা ইম্পর্টেন্ট হইলে তার নামে আসে যে ওইটা ছাড়া ওইটা হবেই না। নাউন প্রোনাউনের আগে যদি প্রিপোজিশন না বসে, মানে প্রিপোজিশনের পরে যদি নাউন প্রোনাউন না থাকে, তার মানে ওইটা প্রিপোজিশন হবে না। যদি আমি বলি আই গো টু স্কুল, এখানে দেখো স্কুল একটা নাউন, এখানে টু একটা প্রিপোজিশন, কিন্তু আমি যদি বলি আই হ্যাভ টু গো, এইখানে এই গো কিন্তু কোনো প্রিপোজিশন না, এই গো একটা ভার্ব। সো এখানে প্রিপোজিশনের পর ভার্ব বসছে, এর মানে কি এই টু কি প্রিপোজিশন থাকবে তখন? না, এই টু তখন প্রিপোজিশন থাকবে না, তখন এই টু কি হয়ে যাবে, এই টু হয়ে যাবে অ্যাডভার্ব, এই টু হয়ে যাবে অ্যাডভার্ব। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝে না। ইনফিনিটিভের যে টু, টু প্লাস ভার্ব, এই ক্ষেত্রে টুটা কিন্তু ভার্ব অ্যাডভার্ব হয়ে যায়, প্রিপোজিশন থাকে না, এবং এই জন্য ইনফিনিটিভ একটা আলাদা একটা ফর্ম, আলাদা স্পেসিফিক একটা ফর্ম হিসেবে ধরা হয় ইনফিনিটিভকে। বুঝছো কি ব্যাপার? আবার ঝামেলা শুরু করলো কেন? না, ঝামেলা করতেছে না, ঠিক আছে, Wait, ঝামেলা করতেছে না, ঠিক আছে। সো এই হচ্ছে আমি বুঝলাম ব্যাপারটা, যে আমার নাউন প্রোনাউন থাকতে হবে। এখন তুমি একটু উদাহরণটা কথা, লিফট ইজ গোয়িং আপ এন্ড ডাউন, এই জায়গায় কি আদৌ কোনো নাউন বা প্রোনাউন আছে? এই জায়গায় কি আদৌ কোনো নাউন বা প্রোনাউন আছে? নাই। এর মানে কি আপ এন্ড ডাউন প্রিপোজিশন হবে না যদি নাউন প্রোনাউন না থাকে, অ্যাডভার্ব হয়ে যাবে। তো এটাকে প্রিপোজিশন বাড়ানোর জন্য আমাকে বলতে হবে লিফট ইজ গোয়িং আপ দ্য বিল্ডিং অথবা দ্য লিফট ইজ গোয়িং ডাউন দ্য বিল্ডিং। এটা দা বিল্ডিং বসালাম, আর্টিকেল প্লাস নাউন, এখন এই আপ বা ডাউন প্রিপোজিশন হয়ে যাবে, এর আগ পর্যন্ত এর অ্যাডভার্ব ছিল। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রেখো। থ্রু অ্যাক্রস, এটা আমি একটু আগে ব্যাখ্যা করছি, যে যদি কোনো ত্রিমাত্রিক বস্তু ভেদ করে যায় সেটাকে আমরা বলবো থ্রু, দ্য বুলেট ওয়েন্ট থ্রু ইট। আর যদি কোনো একটা কিছু দ্বিমাত্রিক কিছু ক্রস করে যায় সেক্ষেত্রে ভেদ তো না, সেক্ষেত্রে ক্রস করে গেছে, বাইরের সীমানা থেকে প্রথমে ভিতরের সীমানা আসলো, তারপর আবার বাইরের সীমানা চলে গেলো, সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাক্রস, হি হ্যাজ টু গ্রো অ্যাক্রস দ্য রিভার। ওকে, তারপর কি আছে, আন্ডার, বিলো, বিনিথ, বিসাইড, অ্যারাউন্ড, এটা ব্যাখ্যা করছে, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে। তো এগুলো ব্যাখ্যা করছি, এগুলো আমি হচ্ছে ডিটেলসে গেলাম না। এইবার আসো হচ্ছে আমরা আরো এক্সট্রা কি কি অর্থ নিয়ে জানতে পারি সেটা আমি বুঝলাম। অ্যাট অন ইন, এটা নিয়ে আমি কথাবার্তা বলবো। অ্যাট অন ইন এগুলা হচ্ছে মোটামুটি স্থান এবং সময় বুঝাইতে তিনটে ইউজ হয়, এবং অ্যাট ইন এই দুটো হচ্ছে ভিতরে বুঝাইতে ইউজ হয়, অন হচ্ছে উপরে বুঝাইতে ইউজ হয়। কিন্তু অ্যাট আর ইন এই দুটার সাথে অনও হচ্ছে একটা সম্পর্ক স্থাপন করে। সম্পর্কটা এমন যে সময় বলো স্থান বলো সব ক্ষেত্রে অ্যাট ইউজ হয় সবচেয়ে স্মলেস্ট জিনিসটাকে, সবচেয়ে ছোট ইউনিটটাকে বুঝাইতে। এরপর যেটা মিডিয়াম বা মডারেট ইউনিট আছে সেটাকে বুঝাইতে অন, এবং সবচেয়ে বড় জিনিসটাকে বুঝাইতে ইন। যেমন তুমি আজিমপুরে, আমি আজিমপুরে থাকি, আমি ঢাকায় থাকি, আজিমপুর কিন্তু ঢাকাতে ছোট। সো আমি যদি বলি আই লিভ, তখন আমার কোথায় থাকি, কিসের ভিতর থাকি, কোন জায়গার ভিতরে থাকি, সেই জায়গার হিসাবে আজিমপুর তো ছোট জায়গা, আমার আজিমপুরের আগে বসবে অ্যাট, আর ঢাকার আগে বসবে ইন। আই লিভ অ্যাট আজিমপুর ইন ঢাকা। সেই কারণে এটাকে একটা পিরামিড আকারে উপস্থাপন করা হয়েছে, যে পিরামিডের সবচেয়ে ছোট অংশে আছে অ্যাট, এর মানে হচ্ছে সবচেয়ে ছোট জিনিসের আগে হচ্ছে অ্যাট বসবে, মিডিয়াম অংশ আছে অন, তাহলে হচ্ছে মিডিয়াম মাঝারি মোটামুটি বড় জিনিসগুলোর আগে বসবে অন, আর যেগুলো সবচেয়ে বড় পিরামিডের সবচেয়ে বড় জায়গা এটা বুঝে দিতে যে সবচেয়ে বড় জিনিসগুলোর আগে বসবে ইন। তো এটাই আমি দেখো বলছি যে ছোট স্থান এবং সময় পূর্বে অ্যাট বসে, যেমন ঘন্টা, বেলা, ছোট এলাকা, এগুলোর আগে বসে হচ্ছে অ্যাট, যেমন অ্যাট 8 o'clock, অ্যাট নাইট, অ্যাট মিরপুর, অ্যাট আজিমপুর, অ্যাট উত্তরা, ওকে, অ্যাট বনশ্রী হইতে পারে। অন, অন হচ্ছে মোটামুটি বড় স্থান এবং মোটামুটি বড় সময়ের পূর্বে। যেমন মোটামুটি বড় স্থান কিরকম, তোমার একটা ছোটখাটো হচ্ছে পৌরসভা বলতে পারো, বা হচ্ছে স্পেসিফিক্যালি অনটা জায়গার বেলায় যে জায়গা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে রাস্তা, রাস্তা। আর হচ্ছে সময়ের বেলায় বার, দিন, তারিখ এগুলোর ক্ষেত্রে ইউজ হয় অন সানডে, অন 18 মে, অন বেইলি রোড। ম্যাক্সিমাম অনটা রাস্তার বেলায় বেশি ইউজ হয়। আর এরপর বড় এলাকা, ছোট এলাকা, বড় এলাকা, তোমার শহর, দেশ, মহাদেশ, পৃথিবী বা গ্রহ, এর চেয়ে বড় ইউনিট যখন এলাকা থেকে শহর ইউনিটে যখন চলে যায় তখন মোটামুটি ইন ফরম্যাটটা চলে আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম বড় স্থান, একদম সময় পড়বে। আর সময়ের ক্ষেত্রে বার, দিন, সপ্তাহের আগেও তোমার অন বসতে পারে, সপ্তাহের আগে অন বসতে পারে, অন দিস উইক।
কিন্তু যখনই উইক থেকে তো মান্থে চলে যাবে, তখন এই যে ইন জুলাই, ইন 2024, ইন ঢাকা, ইন পোল্যান্ড, এই মাস বছরে চলে যাওয়া মাত্রই তোমার হচ্ছে ইন চলে আসবে। সবচেয়ে বড় স্থান, সবচেয়ে বড় সময় বুঝাইতে। ওকে, সো এইগুলো হচ্ছে আমার একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আসে বাই আর উইথ। তো একটা জিনিসের আগে যখন একটা কোনো একটা কাজ ঘটছে, সে একটা কাজ ঘটছে, কিভাবে ঘটছে, কেমনি কি ঘটছে, এটা বুঝাইতে বাইও বসে উইথও বসে, কিন্তু কোন জায়গায় কোনটা বসে, ওই কাজটা কিভাবে হইছে, কিভাবে হইছে সেটা বুঝাইতে ইউজ হবে বাই। এবং উপাদান, এলিমেন্টস কি ইউজ হচ্ছে, এলিমেন্টস কি দিয়ে করছে সেটা বুঝাইতে ইউজ হবে উইথ। ওকে, যেমন যদি আমি বলি দ্য স্নেক ইজ কিল্ড বাই হিম উইথ গান, দ্য স্নেক ইজ কিল্ড, এটা হচ্ছে কাজটা, যে সাপটাকে হত্যা করা হয়েছে। এখন সাপটাকে কিভাবে হত্যা করা হয়েছে, সাপটাকে মানে এই সাপটাকে হত্যা করার কাজটা কে করছে, এটা হচ্ছে সে করছে। সাপটা কার মাধ্যমে হত্যা হয়েছে, কার মাধ্যমে নিহত হয়েছে, তার মাধ্যমে। সে হচ্ছে সাপটাকে মারছে, কি দিয়ে নিহত করছে, কি দিয়ে মারছে, উইথ গান। দ্য বুক ওয়াজ মেড, এই বইটা বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে, বাই বাইন্ডিং, কিন্তু কি কি দিয়ে বানানো হয়েছে, উইথ দিস সিভিং টুলস, তোমার যে বাইন্ডিং এর যে বিভিন্ন জিনিসপত্রগুলো আছে সেই সুতায় ওগুলো দিয়ে। এখন এই গেল একটা ব্যাপার। এরপর যদি বলি এটাকে মনে রাখার জন্য স্ট্রাকচার মনে রাখতে হবে, বাই সামবডি উইথ সামথিং। যখন কারোর নাম আসবে তখন সেটার আগে বাই বলো, যখন কোনো বস্তু নাম আসবে তখন তার আগে উইথ বসবে, এভাবে মনে রাখতে পারো। অন টাইম আর ইন টাইম, কোনো কিছু এখন তোমার একটা ডেডলাইন দিয়ে দিতে যে তোমাকে হচ্ছে 15 তারিখের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, 15 তারিখের মধ্যে। তো তুমি যদি 15ই জুনের মধ্যে সিলেবাস শেষ করতে পারো, তুমি যদি 15ই জুনের মধ্যে সিলেবাস শেষ করতে পারো, তোমার ডেডলাইনের আগে, ডেডলাইন শেষ হওয়ার আগে তুমি দেওয়া সময়ের মধ্যেই তুমি কাজটা করতে পারো, তখন তুমি বলতে পারো ইন টাইম। কিন্তু ওই সময় ঠিক শেষ হবে, তোমার 15 তারিখ হচ্ছে ডেডলাইন, তুমি 15 তারিখেই সিলেবাস শেষ করলে, মানে কি তুমি যে সময়ে তোমার কাজটা করতে বলছো তুমি ঠিক ওই সময়টাতেই কাজটা করছো। এইরকম সময় মতো বুঝাইতে হচ্ছে ইউজ হয় অন টাইম, সময়ের আগে বা সময়ের মধ্যে বুঝাইতে ইউজ হয় ইন টাইম, এবং সময় মতো ঠিক পারফেক্ট টাইমে বুঝাইতে ইউজ হয় অন টাইম। উই অ্যারাইভড ইন টাইম, তুমি সময়ের আগে, সময়ের মধ্যেই পৌঁছে গেছো, কিন্তু ট্রেন তো আর তোমার কোনো সময়ের আগে ছাড়েনি, ট্রেন ছাড়ছে ঠিক তার এক্সাক্ট সময় মতো। দ্য মেট্রো রেল স্টার্টেড অন টাইম, দ্য মেট্রো রেল স্টার্টেড অন টাইম। ওকে, এই গেল একটা ব্যাপার। এরপর হচ্ছে যদি আমরা একটু দেখি প্রিপোজিশনের কথা বলতে, দেখি প্রিপোজিশন আমি একটু আগে বলছি যে প্রিপোজিশন এমন একটা জিনিস যার নামের মধ্যে বলা আছে ওর পরে নাউন প্রোনাউন থাকবে, ও থাকবে নাউন প্রোনাউনের আগে। এর মানে হয় প্রিপোজিশনের পর যদি নাউন প্রোনাউন না থাকে সেটা প্রিপোজিশন থাকবে না, অথবা প্রিপোজিশনের পর যে শব্দটা আছে সেটা অন্য শব্দ হইলে ওটাকে নাউন প্রোনাউন বানায় নিতে হবে। ভার্বকে আমরা এরকম নাউন প্রোনাউন বানাইতে পারি, কারণ ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি সেটা হয়ে যায় জিরান্ড। আর জিরান্ড হচ্ছে ভার্ব হওয়া সত্ত্বেও নাউন হিসেবে ব্যবহার হয় এমন একটা জিনিস। ও এমনি ভার্ব, কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে ও একটা নাউন হিসেবে কাজ করে, জন্য আমরা ভার্ব প্লাস আইএনজি কে জিরান্ড বলি। সো প্রিপোজিশনের পর যদি কখনো ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা জিরান্ড হয়ে যায়, যেমন হি ওয়েন্ট হোম ফর স্লিপিং। সো এখান থেকে আমি একটা জিনিস জানতে পারলাম যে প্রিপোজিশনের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, এবং যদি ভার্ব প্লাস আইএনজি কোনো জায়গায় দেখো তার আগে তুমি প্রিপোজিশন বসাইতে পারো। সো আমি এই দুটো জিনিস বুঝলাম। যদি প্রিপোজিশনের পর ভার্ব থাকে প্রিপোজিশনটা কনজাংশন হয়ে যায়, হ্যাঁ প্রিপোজিশন কনজাংশন হয়ে যায়, দ্যাটস ওকে। বাট যদি তোমার এই টু প্লাস গেট এরকম ইনফিনিটিভ ফরম্যাটে হয়, ইনফিনিটিভ ফরম্যাটের ক্ষেত্রে সেটা আবার অ্যাডভার্ব হয়ে যায়, ইনফিনিটিভ ফরম্যাটের ক্ষেত্রে সেটা আবার অ্যাডভার্ব হয়ে যায়। ঠিক আছে, হি ওয়েন্ট টু গেট দিস গিফট, এখানে হচ্ছে টুটা তোমার কনজাংশন, এখানে টুটা ইন্টারজেকশন হিসেবে বসছে, ইন্টারজেকশন বলে দূর অ্যাডভার্ব হিসেবে বসছে। এবং যদি বাক্যের শেষে প্রিপোজিশন বসে তখন তার কনজাংশন হওয়ার কোনো চান্স নেই, কারণ তো কোনো অংশ যুক্ত করছে না, তখন আনডাউটেডলি অ্যাডভার্ব। আই এম গোয়িং ইন, দ্য ট্রাক ওয়েন্ট ডাউন, এই যে এইসব জিনিসগুলো হচ্ছে তোমার ইয়া বুঝাচ্ছে, এইসব জিনিসগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব বুঝাচ্ছে। আর কিছু শব্দ শেষে প্রিপোজিশন বসে না, ওই যে একটু আগে দেখলাম না এন্টার দ্য রুম, এই যে এন্টার, কমান্ড, অ্যাওয়েট, এরকম কিছু কিছু শব্দ আনছে, এই শব্দগুলা আরো বেশ কিছু শব্দ আছে, বাট এই কয়েকটা শব্দ কথা মাথায় রাখো, এদের পর নরমালি প্রিপোজিশন বসে না। এটা যদিও অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটা কনসেপ্ট, বাট এটা হচ্ছে জানায় রাখলাম এখনই একাডেমিকেই যে এই জিনিসটা তোমার লাগবে, একাডেমিকে না আসুক অ্যাডমিশনে আসবে। সো যাই হোক, এরপর আসলে আমরা স্পেসিফিক রুলস কিছু দেখি যে একই প্রিপোজিশন একাধিক কি কি অর্থে ইউজ হতে পারে। ফার্স্ট অফ অল যেটা কথা বলছি সেটা হচ্ছে টু। এই টু ওয়ার্ডটা কি কি অর্থে ইউজ হবে, একটা হচ্ছে তুমি কোনো কিছু দিকে দৌড়ায় গেলা, কোনো একটা কিছু স্পেসিফিক গন্তব্যে, সেই গন্তব্য ছাড়া আর কি কি অর্থ দেয় টু। কাছে অর্থে একটা মিনিং দেয়, সেটা হচ্ছে হি ওয়েন্ট টু দ্য টিচার, যে টিচারের কাছে, টিচারের প্রতি, টিচারকে সে হচ্ছে মানে ওই টিচারটার দিকে, টিচারের দিকে বলে তো টু ওয়ার্ডস হয়ে যায়, বাট ওই টিচারের কাছে সে গেল, সেই অর্থ হচ্ছে তোমার টু বসতে পারে। কোনো একটা কিছু অনুযায়ী, কোনো একটা পদ্ধতি বা কোনো একটা কথা অনুযায়ী হচ্ছে কাজ করলা, যে আই এম ওয়ার্কিং অ্যাকর্ডিং টু ইয়োর গাইডেন্স, আই এম ওয়ার্কিং অ্যাকর্ডিং টু ইয়োর কমান্ড, ওই ক্ষেত্রে টু বসতে পারে। বা আই ফাউন্ড দ্য প্লেস টু মাই লাইকিং, এই ক্ষেত্রে হচ্ছে টুটা বসতে পারে।
এই ক্ষেত্রে হচ্ছে টু বসতে পারে। সীমানা অর্থে বসতে পারে, যা দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি। ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি, এখানে টুয়ার্ডস দ্য সাউথ বলেনি, কারণ দক্ষিণ দিকে না, আমাদের দক্ষিণের সীমানাতে আছে হচ্ছে বে অফ বেঙ্গল, এই জন্য সীমানা অর্থে বসাইছে বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি। পর্যন্ত অর্থে টু বসে, যে হচ্ছে তোমার পর্যন্ত অর্থে টু বসতে পারে, যেমন ফাইনাল ম্যাচ, ফাইনালি দ্য ম্যাচ কেম টু অ্যান এন্ড, কেম টু অ্যান এন্ড একটা হচ্ছে সমাপ্তিতে, সমাপ্তি পর্যন্ত সেই ইয়াটা ম্যাচটা চলে আসলো। তো মোটামুটি সিমিলার টাইপেরই অর্থ এক্সার্ট করে, বাট হচ্ছে একটু ডিফারেন্স আমরা দেখতে পাই। সো ওই ডিফারেন্স গুলো হচ্ছে আমরা একটু দেখে নিলাম। আরো কি কিরকম ডিফারেন্স আমরা দেখতে পাই সেগুলো নিয়ে যদি একটু বলি, আসো। বাই বিফোর, উইদিন, ইন, এরা হচ্ছে জোড়ায় জোড়ায় ইউজ হয়। যেমন হচ্ছে বাই বিফোর হচ্ছে একই ক্ষেত্রে ইউজ হতে পারে, আবার হচ্ছে উইদিন, ইন এরা একটা ক্ষেত্রে ইউজ হতে পারে। বাই বিফোর কোথায় ইউজ হয়? যদি নির্দিষ্ট বা সময় বা কারণ একদম স্পেসিফিক্যালি উল্লেখ থাকে, নির্দিষ্ট করে সময় বা কারণ উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে বাই বিফোর বসে। আর যদি উল্লেখ না থাকে, জাস্ট একটা টাইম ফ্রেম বা একটা সময় কিছু দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তোমার ইউজ হয় হচ্ছে উইদিন বা ইন। যদি না থাকে সোজা ভাষায়, যেমন তোমাকে আমি বললাম যে তোমার সাথে হয়তো, তোমাদের সাথে হয়তো হচ্ছে একটা লাইভ সেশন করবো, সাপোজ আমি তোমাকে বললাম যে তোমার সাথে লাইভ সেশন করবো, পড়াশোনার কি অবস্থাটা খোঁজ খবর নিব। আমি হচ্ছে ঠিক রাত 9টায় লাইভে আসবো। সো আমি বলবো আই উইল বি লাইভ, বা আই উইল গো অন এ লাইভ বাই 9 PM। ঠিক আছে, আমি স্পেসিফিক সময় বললাম, কিন্তু এখন তুমি সময় না বলে বললাম যে আচ্ছা আমি সন্ধ্যার মধ্যে লাইভে আসবো। তো তখন আমি ইউজ করবো বাই বা বিফোর না বলে, তখন আমি ইউজ করবো উইদিন বা ইন, যে আমি সন্ধ্যার মধ্যে লাইভে আসবো। আই উইল বি লাইভ উইদিন ইভিনিং, বা আই উইল বি লাইভ ইন ইভিনিং। ঠিক আছে, তো এটা বোঝানো হয়েছে যে যদি আমি স্পেসিফিক টাইম বলে দিই, তখন আসবে বাই, যে আই উইল রিচ বাই 4 AM, যে আমি 4টা বাজে পর্যন্ত পৌঁছা যাবো। কিন্তু যদি আমি বলি যে না আমার 4টা পর্যন্ত না, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো, আমি 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে পৌঁছাবো, তখন আমার ইন বা উইদিন বসবে, যে আই উইল রিচ উইদিন 4 আওয়ার্স। ওকে, এটা গেল একটা ব্যাপার। অফ কি কি অর্থে ইউজ হতে পারে? অফ হচ্ছে এর অর্থে, যে আমি বললাম কি, ম্যাটার অফ রিগ্রেট, দুঃখের ব্যাপার, চিন্তার বিষয়, এ ম্যাটার অফ থিঙ্কিং, বা হচ্ছে এটা একটা বুদ্ধির খেলা, ইট ইজ এ গেম অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে, এটা একটা মরণপণ লড়াই, এটা একটা মৃত্যুর লড়াই, ইট ইজ এ ফাইট অফ ডেথ। এই ফাইট অফ ডেথ, মৃত্যুর লড়াই, বুদ্ধির খেলা, এই এর অর্থে হচ্ছে তোমার অফ বসে। কোনো কিছু সম্পর্কে, এটাও এর অর্থে, যে আই নো নাথিং অফ ইট, আমি এটার ব্যাপারে কিছুই জানি, এটার সম্পর্কে কিছুই জানি না। উপকরণ অর্থে অফ বসে। আচ্ছা, এখানে অফের একটা ইউজ আছে, চেয়ার ইজ মেড অফ উড, এই মেড অফ এখানে একটা ইউজ আছে, সেটা হচ্ছে তুমি উপকরণ অর্থে অফ ইউজ করতে পারো, ফ্রম ইউজ করতে পারো, যদি এক্স্যাক্টলি যে উপাদান দিয়ে বানানো হয়েছে সেই উপাদান ইনট্যাক্ট থাকে। যেমন চেয়ারকে যদি তুমি উড দিয়ে বানাও, চেয়ারের মধ্যে উডটা কিন্তু ইনট্যাক্ট অবস্থা আছে, তুমি উডটাকে বুঝতে পারছো যে হ্যাঁ দিস দ্য উড। কিন্তু তুমি যদি এই উড দিয়ে একটা পেপার বানাও, তখন কিন্তু উডের প্রপার্টিজ আর পেপারের মধ্যে থাকে না। চেয়ারের মধ্যে তুমি উডের প্রপার্টিজ পাবা, কিন্তু পেপারের মধ্যে তুমি উডের প্রপার্টিজ পাচ্ছ না। সো উপকরণ চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি উপকরণ অপরিবর্তিত থাকে, আনচেঞ্জ থাকে, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো মেড অফ। কিন্তু যদি উপকরণ চেঞ্জ হয়ে যায়, তখন তোমাকে ইউজ করতে হবে মেড ফ্রম। যেমন হচ্ছে যখন আমি পেপার বানাবো, এই গাছের কাঠ থেকে, কাঠের সেলুলোজ দিয়ে হচ্ছে পেপার বানানো, তো পেপার বানানো হওয়ার সময় হচ্ছে, পেপার বানানোর সময় যেটা হবে, কাঠ কিন্তু আর কাঠ থাকবে না, কাঠ একটা উপকরণ হিসেবে, কাঠ যে একটা উপকরণ, এই প্রপার্টিটা তার চেঞ্জ হয়ে যাবে, উপকরণ পরিবর্তিত হয়ে কাগজে পরিণত হয়ে যাবে। সো ওই সময় বলবো মেড ফ্রম। পরিমাণ অর্থে আমরা বসাতে পারি এ লট অফ, ফিউ অফ, সাম অফ, প্লেন্টি অফ, ক্যান্টি অফ। আমি যে কোনো পরিমাণের সাথে পরিমাণ অর্থে আমি অফ বসাতে পারি, এ লট অফ পিপল, সাম অফ দ্য পিপল, অল অফ দ্য পিপল, তাই না? এই অর্থে বসতে পারি এ লট অফ পিপল ডাইড অফ কলেরা। আচ্ছা, ডাইড অফ, তো এখানে ডাই এর সাথে অফ বসছে, কারণ কেউ যদি রোগে ভুগে মারা যায়, কেউ যদি রোগে শোকে ভুগে মৃত্যুবরণ করে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডাই অফ। ওকে, পরে আসো, এটার সম্পর্কে আরো ডিটেলস হচ্ছে আমি ইয়াতে বলছি, হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনের ক্লাস, এটা আরো ডিটেলস বলছি, এটা হচ্ছে ওই ক্লাসটা দেখলে বুঝবা। ফর কি কি অর্থে? ফর মেইনলি ইউজ হয় জন্য অর্থে, যেটা আমি একটু আগে দেখাইছি, যে দিস ইজ ফর ইউ, ক্যান ইউ ডু দিস ফর মি, এটা তোমার জন্য, তুমি কি এটা আমার জন্য করতে পারবা? তো এরকম কথাবার্তা। ফর হচ্ছে যাবত, কতক্ষণ যাবত এসে, ডিউরেশন অফ টাইম বুঝাতে ফর ইউজ হয়, যে ইট ইজ রেইনিং ফর 3 আওয়ার্স, এখানে বৃষ্টি হচ্ছে কতক্ষণ ধরে, 3 ঘন্টা ধরে, এই 3 ঘন্টা যাবত কতক্ষণ, ডিউরেশন অফ টাইম বুঝাতে ফর ইউজ হইতে পারে। যদি এখানে আমি ফর 3 আওয়ার্স না বলে আমি বলতাম যে 9টা থেকে বৃষ্টি হচ্ছে, 9 AM থেকে বৃষ্টি হচ্ছে, আমি যেহেতু টাইম ফ্রেম বলে দিয়েছি, তখন আমার কিন্তু ফর না, তখন ইউজ হতো সিন্স। এই জিনিসটা জেনে রাখো, যে বিগিনিং অফ টাইমে হচ্ছে আমরা সিন্স ইউজ করি, আর ডিউরেশন অফ টাইমে আমরা হচ্ছে ফর ইউজ করি। ওকে, গেল। জন্য অর্থে ইউজ হতে পারে, কারণ অর্থে ইউজ হতে পারে, যে কারণের জন্য, এটা সেম মিনিং, কারণের জন্য এটা সেম মিনিং, যে
এটা আইফোন ইজ ফেমাস ফর ইটস ক্যামেরা। এখানে তুমি বলতে পারো আইফোন তার ক্যামেরার কারণে ফেমাস, আইফোন তার ক্যামেরার জন্য ফেমাস, দুই অর্থে এদিকে যায়। সো এখানে মেইনলি কারণ অর্থটা মূল। যেটা জানা লাগবে সেটা হচ্ছে মূল্য অর্থে, যে তুমি ধরো এই কলমটা 100 টাকার বিনিময়ে কিনছো, ঠিক আছে, স্মার্ট বোর্ড পেন, তুমি এটাকে 100 টাকা বিনিময়ে কিনছো, তুমি কি বলবা আই বট দিস পেন বাই 100 বাক্স? নো, বাক্স মানে হচ্ছে তোমার লোকাল যে কারেন্সি সেটাকে বাক্স বলে, যেমন বাংলাদেশের জন্য বাক্স হচ্ছে টাকা, বাক্স মানে কিন্তু ডলার ভাইবো না। ওকে, সো এটাকে যদি আমি বলি এটা আমি 100 টাকা দিয়ে কিনছি, তখন কি হবে, এটা আমি 100 টাকার বিনিময়ে কিনছি, 100 টাকা মূল্যে কিনছি, তখন আমি বলবো আই বট ইট ফর 100 টাকা। তখন কিন্তু ফর বসবে, বাই বসবে না। বাই কখন বসবে? বাই বসবে তোমার প্লেসের আগে, ট্রান্সপোর্ট মেথডের আগে, টাইম এক্সপ্রেশনের আগে, ভার্ব প্লাস আইএনজি বা হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে বসবে। যেমন ধরো হি স্যাট বাই দ্য সোফা, সে হচ্ছে সোফাটার পাশে বসলো, সেক্ষেত্রে আমি বলতে পারি স্যাট বাই দ্য সোফা। আই কেম বাই ট্রেন, আমি যানবাহন অর্থে বুঝতে পারি যে আমি ট্রেনে করে আসলাম, আমি প্লেনে করে আসলাম, আমি গাড়িতে করে আসলাম, আমি রিক্সা করে আসলাম। তো আই কেম বাই হচ্ছে তোমার বাই রিক্সা, বাই প্লেন, বাই ট্রেন, বাই কার, সবগুলা ক্ষেত্রে আমি বাই ইউজ করতে পারি। বাট বাই কখন ইউজ হবে না? ট্রান্সপোর্ট মেথডটা যদি আমার এমন আমি হাইটে আসছি, আমি আমার পায়ের উপর আসছি, তখন আমার বাই হবে না, তখন ইউজ হবে অন, অন ফুট। এই একটা মাত্র ব্যতিক্রম, এছাড়া বাকি সবকিছুর ক্ষেত্রে তোমার বাই হবে। ঠিক আছে, টাইম এক্সপ্রেশন আমি একটু আগে বলছি বাই বিফোর, যে হি উইল রিচ বাই 2 AM, অল ইজ ডান বাই মি, প্যাসিভের ক্ষেত্রে ইউজ হইতে হবে, বা হচ্ছে তুমি কিভাবে করছো, কেমনে করছো, ওই যে ওই ক্ষেত্রে বাই এর পর তোমার ভার্ব প্লাস আইএনজি ইউজ হইতে পারে, যেহেতু তোমার প্রিপোজিশন তো ভার্ব প্লাস আইএনজি ইউজ হবে। সো এইগুলো হচ্ছে রেগুলার মেথড। বাই কোথায় কোথায় বসতে পারে সেটা প্রত্যেকটা উদাহরণ সহ আমি এদিকে লিখে নিয়ে আসছি। ওকে, তো মোটামুটি হচ্ছে রুলস বেসড জানার জন্য এগুলাই আমাদের ছিল। এখন হচ্ছে রুলস বেসড গুলোর সাথে কিছু প্র্যাকটিস করা দিব, তাহলে হচ্ছে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাসগুলো যদি তুমি করে থাকো, তাহলে রুলস বেসের সাথে মিলে তোমার প্রিপোজিশনের প্রিপারেশন তো কমপ্লিট। এখন ওই কমপ্লিটেড প্রিপারেশনটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা জাস্ট দেখার উপায়, সেটা জাস্ট দেখাটা বাকি। আসো দেখা শুরু করি। প্রথম হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 দিয়ে, চট্টগ্রাম বোর্ড সরি, এটা বারবার চট্টগ্রাম বলতেছি, কুমিল্লা বোর্ড 2023 দিয়ে হচ্ছে আমরা শুরু করি। ক্রাফট ওয়ার্ক, ক্রাফট ওয়ার্ক মানে কি তোমার হচ্ছে কুটির শিল্প। ক্রাফট ওয়ার্ক হচ্ছে এমন একটা অ্যাপ্লাইড ফর্ম ড্যাশ আর্ট। এটা কিসের? এটা অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এটা হচ্ছে শিল্পের একটা প্রায়োগিক ফর্ম, শিল্পের একটা প্রয়োগকৃত ফর্ম। ইট ইজ এ অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এটা হচ্ছে শিল্পের একটা ফর্ম, এটা শিল্পের একটা রূপ। কুটির শিল্প কি শিল্পেরই একটা রূপ না? সো শিল্পেরই, এর অর্থ বসাবো অফ, অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার ড্যাশ দ্য ফোক ইমাজিনেশন। মানে কি তোমার লোক শিল্পের যে চিন্তা ভাবনা, লোক শিল্পের যে কল্পনা, সেই কল্পনার যে প্রকৃতি, কল্পনার যে নিজস্ব প্রকৃতি, সেই কল্পনার প্রকৃতিটা ফুটে ওঠে। তো এখানেও এর অর্থে অফ বসবে। A craft work which usually doesn't bear the signature of its maker retains a personal touch. কুটির শিল্পের সিগনিফিকেন্সটা এই জায়গাতে, ও স্পেসিফিক্যালি ও হচ্ছে কে বানাইছে, ওর ডিজাইনার কে, ওর মেকার কে, সেটার নামটা ওকে খোদাই করে সিগনেচার করে লেখা থাকে না। বাট এটা যে একটা ঝানু শিল্পীর হাতের ছোঁয়ায় বানানো, সেটা ওই কুটির শিল্পটা দেখলে বোঝা যায়। ইট রিটেইনস এ পার্সোনাল টাচ। When we look dash a 30 years old নকশিকাঁথা, লুকের পর এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লুকের পর সব সময় অ্যাট বসে। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক অ্যাট মানে হচ্ছে তাকানো। আচ্ছা, তুমি বলতে পারো ভাইয়া আমি তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাসটা করে আসিনি। আচ্ছা, তোমার আমি একটা স্পয়লার, একটা ব্যাঙ্গার দিয়ে দিই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার একটা ট্রিক্স হচ্ছে, যে শব্দটা আছে না, যে শব্দটা আছে, ওই শব্দটা যে মিনিং এ বসে, ওই শব্দর সিনোনিম যত আরো ওয়ার্ড আছে সবার পর সেই সেম প্রিপোজিশনটাই বসবে, যে প্রিপোজিশনটা ওই মূল শব্দের পরে বসে। যদি লুক, লুক মানে দেখা বা তাকানো হয়, এবং লুকের পর অ্যাট বসে, মানে লুক সিনোনিম যা যা আছে, সি, স্টেয়ার, ওয়াচ, প্রত্যেকটার পর অ্যাট বসবে, প্রত্যেকটার পর অ্যাট বসবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করা সবচেয়ে মারাত্মক ট্রিক্স, এবং এই ট্রিক্সের উপরই হচ্ছে আমার ওই ভিডিওটা বানানো। ঠিক আছে, অল্প কয়েকটা কেস দেখা হয়েছে, কিন্তু তোমার ওই কয়েকটা কেসই তোমার একদম দেখবা 100-এর উপর প্রিপোজিশন, তোমার 1-150-এর মতো প্রিপোজিশন তোমার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ওই এক ক্লাসে। ক্লাসে পিডিএফ ওইখানে আমি একটা ফোল্ডার প্রোভাইড করে দিচ্ছি, সো আর কিছু লাগবে না। তো when we look at মানে দেখেন, when we look at a 30 years old নকশিকাঁথা, we wonder dash it motive and design, আমরা কিসের প্রতি হচ্ছে অভিভূত হই, we wonder at its motive and design, ওয়ান্ডারের পর অ্যাট বসে, মানে কোনো কিছুর প্রতি অভিভূত হওয়া, কোনো কিছুর প্রতি অভিভূত হওয়া হচ্ছে বিমোহিত হয়। we wonder at its motive and design that point
dash the artistic ingenuity and the presence of the maker dash it। আচ্ছা, আমরা কিসের প্রতি অভিভূত হই? এটার যে মোটিভ, এটার যে ডিজাইন, সেটার প্রতি অভিভূত হয় যে ডিজাইনটা কি করে, পয়েন্ট ড্যাশ দ্য আর্টিস্টিক ইনজেনুইটি। পয়েন্ট হচ্ছে এটা আর্টিস্টিক ইনজেনুইটির দিকে, আর্টিস্টিক ইনজেনুইটিকে স্পেসিফিক্যালি, যে এটা যে একটা শৈল্পিক আছে, শৈল্পিক একটা অনবদ্য ব্যাপার আছে, যে শৈল্পিক অনবদ্যতার দিকে হচ্ছে এটা পয়েন্ট আউট করে, অনবদ্যতার প্রতি, অনবদ্যতাকে এটা হচ্ছে দেখায়, পয়েন্ট আউট করে। সো আমাদের বলে পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজেনুইটি and the presence of the maker dash it। এইটার, এই শিল্পের যে ইয়াটা তৈরি করা, বা শিল্পের যে হচ্ছে শিল্পী, সেই শিল্পীকে, সো শিল্পের যে নির্মাতা, সেই নির্মাতার হচ্ছে অস্তিত্ব এটা বোঝা যায়, যে এটা যে বানাইছে তার যে অস্তিত্ব, যে মেকার এটা, তার ইয়াটা, তার প্রেজেন্সটা হচ্ছে বলতে গেলে তার একটা প্রেজেন্স এটা ধারণ করে এই অর্থে যে তার বানানো হাতের সূক্ষ্ম কাজের তৈরি, এটা সূক্ষ্ম কারুকাজের তৈরি যেহেতু, সো এই কারুকাজটা ওই মেকার, নির্মাতার সূক্ষ্মতাটাকে বহন করছে, ওই নির্মাতার একটা উপস্থিতি, তার কাজের, তার হচ্ছে নিপুণতার একটা উপস্থিতি এখানে বিদ্যমান, সেই অর্থে বলা হয়েছে দ্যাট প্রেজেন্স অফ দ্য মেকার অফ ইট। The fact that we do not know her name or any other detail dash her, যে ফ্যাক্টটা হচ্ছে এখানে আমরা ওই মানুষটার নাম জানি না, অথবা তার ব্যাপারে অন্য কোনো বিস্তারিত তথ্য জানি না। সো তার ব্যাপারে, ব্যাপারে অর্থে কি ইউজ হয়, অ্যাবাউট, আমরা তার ব্যাপারে বা তার সম্পর্কে হচ্ছে আরো কিছু জানি না। her does not take anything detail, her does not take anything from our appreciation to the artist। আচ্ছা, এখানে কি বলছে, the fact that we do not know her name or any other detail about her does not take anything or dash our appreciation। আচ্ছা, এখানে from চলে আসছে, এখানে from বসার কথা না, কিন্তু from অলরেডি প্রিপজিশন চলে আসছে, তো এখানে উত্তর from হওয়ার কথা ছিল anything from our appreciation to the artist। সো এখানে ফ্রমটা আসলে হওয়ার কথা ছিল না, বাট এখানে ফ্রম হয়ে গেছে। সো এই গ্যাপটা এখানে কেন ফিল আপ হয়েছে আমি জানি না, অ্যান্সার বলতে গেলে চলে আসছে, সেই গেল। ইনডিড, বরং দা, বা সবশেষে দ্য ইন্টিমেট নেচার ড্যাশ দ্য কাথা অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং ইট জেনারেটস অ্যানিমেট দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং। নকশি কাঁথা নিয়ে মেনলি কথাবার্তা হয়েছে, যে নকশি কাঁথার যে ইন্টিমেট নেচারটা, নকশি কাঁথা যে আন্তরিক যে প্রকৃতিটা আছে, নকশি কাঁথা যে নিজস্ব একটা খুব আন্তরিকতার মাধ্যমে যেটা বানানো হয়েছে, খুব একটা ডেডিকেশনের সাথে একটা কাজ যত্ন নিয়ে করা যায়, সেই যত্নের প্রেজেন্সটা কাজে বোঝা যায়। ওই যত্নটার কথা বলছে, ইন্টিমেট নেচার, কিসের ইন্টিমেট নেচার, কাঁথার ইন্টিমেট নেচার। সো এখানেও এর অর্থে আমার অফ ইউজ হবে, এখানেও এর অর্থে আমার অফ ইউজ হবে, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং it generates animate the work and make it very inviting। ঠিক আছে, তো অ্যাপ্রোপ্রিয়েট এবং রুলস বেসড এর একটা পারফেক্ট একটা মডার্ন একটা ব্লেন্ড বলতে পারো, কিছু কিছু জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়েছে, কিছু কিছু জায়গায় হচ্ছে আমার রেগুলার প্রিপজিশন ইউজ হয়েছে। ওকে, তো এইগুলো হচ্ছে আমার একটা। পরের হচ্ছে আমরা একটা সলভ করি, যশোর বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22। বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যাজ উই ক্যান রিলাই ড্যাশ দেম। যারা হচ্ছে আমার উইদাউট ক্লোজের কাজটা করছে তাদেরকে আমি বলছিলাম ডিপেন্ড, রিলাই এদের পর অন বসে, সো কারো উপর নির্ভর করে, সেই উপর অর্থ তুমি চিন্তা করো অন বসবে, অ্যাজ উই ক্যান রিলাই অন দেম ওয়েন উই আর বোর্ড, আপসেট, ডিপ্রেসড, লোনলি অর অ্যানয়েড। দে শেয়ার ড্যাশ আস, তারা কি করে, আমাদের সাথে শেয়ার করে, আমাদের কাছে। দে শেয়ার উইথ আস, তারা আমাদের সাথে শেয়ার করে, সাথে তুমি কি বসাতে পারি, উইথ, তারা আমাদের সাথে শেয়ার করে। দে শেয়ার উইথ আস ইনফরমেশন আর নলেজ whenever we need, বই আমাদের সাথে তার নলেজগুলো, বইয়ের ভিতর নলেজগুলো আমাদের সাথে শেয়ার করে। দে enable us to have a glimpse, তারা আমাদেরকে একটা ঝলক পাইতে সাহায্য করে। কিসের ঝলক, কালচারের ঝলক, ট্রেডিশনের ঝলক, আর্টস হিস্টোরির ঝলক, জিওগ্রাফি হেলথের ঝলক। সেই এর অর্থে অফ বসবে, a glimpse of cultures, traditions, arts, history, geographies, health, এগুলোর ঝলক পাইতে সাহায্য করে, many other subjects and aspects of life. Good books always guide us, কিসের দিকে গাইড করে, always guide us towards the right path, always guide us towards the right path, কিসের right path, জীবনের right path, এর অর্থে right path of life. Reading good books helps us understand the world dash better। আচ্ছা, এই যে পৃথিবীটাকে বুঝতে সাহায্য করে, কাদের মাধ্যমে পৃথিবীটাকে বুঝবো, এই পৃথিবী বুঝার কাজটা কে করবে, আমি কি বলছিলাম, বাই সামবডি, বাই এর পর হয় সামবডি, উইথ এর পর হয় সামথিং, কি দিয়ে করা হয়েছে সেই উপাদান বুঝাইলে হবে হচ্ছে আমার উইথ, তার আগে বসবে উইথ, আর কারো মাধ্যমে করা হইলে ব্যক্তির নাম থাকলে সেটার আগে বসবে বাই। আজ বলতে ব্যক্তি বুঝাইছে, তো এখানে বাই হবে। দ্য আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বাই আস বেটার। While reading books, we build new and creative thoughts, images, and opinions
কি অপিনিয়ন্স অফ আওয়ার মাইন্ড, আমরা আমাদের মনের বিভিন্ন অপিনিয়ন তৈরি করি না, আমরা আমাদের মনের ভেতরে অর্থ বুঝো, কিন্তু আমরা আমাদের মনের ভিতরে মনের মধ্যে অনেক রকম ইমেজেস, অনেক রকম ছবি, অনেক রকম চিন্তা, অনেক রকম অভিব্যক্তি, অনেক রকম অপিনিয়ন্স, সিদ্ধান্ত হচ্ছে আমরা জেনারেট, অনেক রকম হচ্ছে তৈরি করতে পারি, জেনারেট করতে পারি। সো অপিনিয়ন্স ইন আওয়ার মাইন্ড, অফ হবে না কিন্তু। দিস হ্যাবিট, এই যে নিজের ভিতরে ক্রিয়েশনের যে মেন্টালিটি, এই হ্যাবিটটা হেল্পস আস এক্সপ্লোর লাইফ ড্যাশ ডিফারেন্ট পার্সপেক্টিভ, বিভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিতর দিয়ে হচ্ছে আমাদেরকে জীবনটাকে এক্সপ্লোর করতে সাহায্য করে। বিভিন্ন দৃষ্টিভঙ্গির ভিতর দিয়ে মানে কি, তুমি প্রথমে বাহির থেকে দৃষ্টিভঙ্গির ভিতরে যাচ্ছ, তারপর সেই দৃষ্টিভঙ্গির ভিতর দিয়ে তুমি হচ্ছে বাহিরে তাকাচ্ছ, মানে কি ভেদ করে যাওয়া বোঝাচ্ছে। সো হেল্পস আস এক্সপ্লোর লাইফ থ্রু ডিফারেন্ট পার্সপেক্টিভ, থ্রু ডিফারেন্ট পার্সপেক্টিভ। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বা অন্যভাবে আমরা এটাও বলতে পারি, অন্যভাবে বলা যায়, ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্ট। ড্যাশ ইফেক্টসটা কিসের উপর, আমাদের বডির উপর, আমাদের মাইন্ডের উপর, আমাদের আত্মার উপর ফেলে, আমাদের মনের উপর ফেলে। ইফেক্টস অন আওয়ার বডি। ইনফ্যাক্ট দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি, তুমি দেখে বসো ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস হবে, তুমি দেখে বসো ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান পজেস। ঠিক আছে, ওয়ান এ পারসন ক্যান পজেস। আরেকটা দেখে, এটা হচ্ছে চট্টগ্রাম বলে ধরু কুমিল্লা বোর্ড 2024, এটা একটু হচ্ছে দেখি। সোশ্যাল নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন। ওকে, সোশ্যাল নেটওয়ার্ক, এইটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কি নেটওয়ার্ক ফর ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন। ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন এটা হচ্ছে আমাদের কৃত্রিম যে সামাজিক যোগাযোগ, কৃত্রিম যে সামাজিক যোগাযোগের একটা নেটওয়ার্ক। তাদের মধ্যে ইন্টারনেট ইউজার্সদের মধ্যে, ইন্টারনেট ইউজার্সের ভিতর না কিন্তু, ইন্টারনেট ইউজার্সের ভিতর এটা ইন্টারাকশনের একটা নেটওয়ার্ক এমন না কিন্তু, সবকিছু ইন বা অফ ইন্টারনেট ইউজার সেভাবে না, তাদের মধ্যে 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 এদের মাঝে, এদের একে অপরের সাথে যে ইন্টারাকশন, সেইটাকে হচ্ছে বোঝানো হয়েছে। সো এখানে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যামাং ইন্টারনেট ইউজার, যে এদের মধ্যে হচ্ছে এদের পরস্পরের সাথে ভার্চুয়াল সোশ্যাল ইন্টারাকশন নেটওয়ার্ক হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান এজ, কি এটা একটা বয়স, এটা একটা সময়, কিসের সময়, এটা হচ্ছে গ্লোবালাইজেশন, এটা বিশ্বায়নের যুগ। এই যুগটা কিসের যুগ, বিশ্বায়নের যুগ, এজ অফ গ্লোবালাইজেশন। অলসো দিস অলসো অ্যান এজ অফ ইনফরমেশন। আমি কিন্তু বুঝতেছি এই যে প্যাসেজ আমার কাবা কারেকশন করতেছে, এজ অফ ইনফরমেশন আমার অফ ঠিক আছে। অ্যান্ড টেকনোলজি, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড। তারা কি একে অপরের মধ্যে কানেক্টেড, একে অপরের ভিতরে কানেক্টেড না, একে অপরের সাথে কানেক্টেড। সাথে অর্থে কে বসে, উইথ বসে। দে আর ভার্চুয়ালি কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার, উইথ ওয়ান অ্যানাদার, এবং কি এক সীমানা অতিক্রম করে। এখন অতিক্রম করা বা ক্রস করা বুঝাতে আমরা কি ইউজ করি, অ্যাক্রস। Connected with one another across the borders, connected with one another across the borders. Hence the necessity of social networks has emerged, but the young generations are getting addicted. তারা হচ্ছে অ্যাডিক্টেড হয়ে যাবে। কিসের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে, কিসের মধ্যে অ্যাডিক্টেড হচ্ছে, দে আর অ্যাডিক্টেড টু সোশ্যাল নেটওয়ার্কস। কিরকম সোশ্যাল নেটওয়ার্কস, এইখানে সোশ্যাল নেটওয়ার্কস, কিরকম সোশ্যাল নেটওয়ার্কস, এগুলোর সাথে লাইক বসবে, এখানে লাইক প্রিপোজিশন হিসেবে ইউজ হবে, এইখানে লাইক প্রিপোজিশন হিসেবে ইউজ হবে, যদিও এটা একটা নরমালি ভার্ব, বাট এটা একটা এখানে প্রিপোজিশন হিসেবে বসবে। সোশ্যাল নেটওয়ার্কস লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এটসেট্রা। দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু, তুমি কিন্তু বুঝছো গেটিং ইউজ টু, অভ্যস্ত, গেটিং ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, যে দ্য লাইফস্টাইল অফ দ্য ইয়াং বিফোর অ্যান্ড আফটার গেটিং ইউজ টু। একজন যে তরুণ ছিল, একজন তরুণ প্রজন্ম, একটা তরুণ বালক বা একটা তরুণের ক্ষেত্রে তার সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হওয়ার আগে জীবন আর পরে জীবনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দ্য লাইফস্টাইল কিন্তু একটা নোটিসেবল চেঞ্জের মধ্যে দিয়ে যায়। ইনফ্যাক্ট দ্য স্টুডেন্ট হু আর ইউজ টু স্টাডিং অ্যাট দ্য টেবল বিফোর, যারা হচ্ছে এখানে স্টাডিং হবে না, এখানে স্টাডি হবে, এই আইএনজিটা এখানে ভুল দিছে, এটা হবে না, ইউজ টু স্টাডি হবে, টু এর পর নরমালি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয় না। সো ইনফ্যাক্ট বরং যেসব মানুষ, যেসব ছাত্ররা হচ্ছে তোমার এই একটা সময় লং টাইম পড়াশোনা করতে অভ্যস্ত ছিল টেবিলে বসে, তারাও দেখা যায় পাস দ্য ভ্যালুয়েবল টাইম বাই চ্যাটিং ড্যাশ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার সাথে চ্যাট করে না, সোশ্যাল মিডিয়ার ভিতরে চ্যাট করে, চ্যাটিং ইন দ্য সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে চ্যাট করে হচ্ছে নিজের ভ্যালুয়েবল টাইমগুলো নষ্ট করে। অ্যাজ এ রেজাল্ট দে আর নাও ল্যাগিং, কি তারা এখন পিছিয়ে পড়ছে, তারা এখন পিছিয়ে পড়ছে। তো পিছিয়ে পড়া অর্থে ল্যাগিং ওয়্যার, ল্যাগিং বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছিয়ে, একটু আগে বলছিলাম। সো দে শুড বি কেপ্ট অ্যালুফ। অ্যালুফ হচ্ছে এমন একটা শব্দ যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসে। অ্যালুফ ফ্রম, অ্যালুফ ফ্রম মানে হচ্ছে বিরত থাকা বা বিরত রাখা। দে শুড বি কেপ্ট অ্যালুফ ফ্রম, তাদেরকে আমাদের বিরত রাখা উচিত, বিরত রাখা উচিত কি থেকে, ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি, অপ্রয়োজন এবং অতিরিক্ত ইন্টারনেট ইউজ করা থেকে বিরত রাখা
উচিত। ওকে, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত ইউজ করা থেকে বিরত রাখা উচিত। আমরা আর একটা সলভ করবো, তারপর হচ্ছে আমাদের ক্লাস শেষ। এটাই হচ্ছে আমাদের লাস্ট। করাপশন ইজ দ্য কার্স ড্যাশ নেশন। করাপশন কি? একটা দেশের জন্য, একটা দেশের জন্য একটা অভিশাপ। দেশের অভিশাপ না, ও হচ্ছে দেশের জন্য অভিশাপ। সো করাপশন ইজ এ কার্স ফর এ নেশন, অর্থ বুঝে বুঝাইতে হবে। ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স, অবস্টেকল, তারপর হচ্ছে বার, এগুলো সব বাধা বুঝায়। এই সবগুলোর পর নরমালি তোমার বসে টু। ইট ইজ এ গ্রেট ডিপ, ইট ইজ এ গ্রেট বার টু ডেভেলপমেন্ট, ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট, ইট ইজ এ গ্রেট অবস্টেকল টু ডেভেলপমেন্ট, ইট ইজ এ গ্রেট ইমপেডিমেন্ট টু ডেভেলপমেন্ট। এই যে ইমপেডিমেন্ট শব্দটা দেখতেছেন না, এই ইমপেডিমেন্ট শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট একটা শব্দ। আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় 2023-এ মেডিকেল ভর্তি পরীক্ষায় ইমপেডিমেন্ট শব্দের সিনোনিম চাইছিল। ওকে, dash corrupted people, a nation will surely suffer dash long run. আচ্ছা, একটা নেশন লং রানে কখন সাফার করবে? যখন তার মধ্যে তার সাথে হচ্ছে, মানে একটা নেশন যখন তার সাথে এই দুর্নীতিবাজ লোকদের নিয়ে আগে থাকবে, তখন তো সে সাফারটা করবে। করাপশন মানে তো দুর্নীতি, তাই না? তো যখন এই দুর্নীতি পর্যবসিত লোকদের সাথে নিয়ে আগে থাকবে, এই সাথে মিনিংটা বুঝেছে, সাথে যখন আগে থাকবে, তখন এই নেশন উইল শিওরলি সাফার ইন দ্য লং রান। সো উইথ করাপ্টেড পিপল হবে, উইথ করাপ্টেড পিপল হবে, উইথ করাপ্টেড পিপল এ নেশন উইল শিওরলি সাফার ইন দ্য লং রান। ঠিক আছে, মানে হচ্ছে আখেরে গিয়ে বিপদে পড়বে বা শেষে গিয়ে, দিন শেষে বিপদে পড়বে, সেটা বুঝাইতে হচ্ছে সাফার ইন দ্য লং রান। এই পুরো ফ্রেজটা ইউজ হয়। ওকে, সাফার ইন দ্য লং রান, তো সেই অর্থে এখানে ইন বসবে। করাপ্টেড পিপল আর হেটেড, করাপ্টেড পিপল তারা হচ্ছে ঘৃণিত হয়। কাদের দ্বারা ঘৃণিত হয়? সামবডি বসছে, একটা ব্যক্তি বুঝাইছে, ব্যক্তিটাকে কি হবে? বাই হবে। কিভাবে ঘৃণিত হয়েছে বা কাদের দ্বারা ঘৃণিত হয়েছে সেটাকে যখন আমি বসাবো, তখন হচ্ছে আমার ইয়া ইউজ হবে, বাই ইউজ হবে, বাই অল। কমন মাস হ্যাজ নো গুড ফিলিং। কাদের জন্য গুড ফিলিং নাই? এটা সাধারণ জনতা। কাদের জন্য? এই দুর্নীতিবাজ মানুষদের জন্য কি রাখে না? গুড ফিলিং রাখে না, মানুষের জন্য গুড ফিলিং রাখে না। তো নো, ডোন্ট হ্যাভ এ গুড ফিলিং ফর দেম। দে আর ডিভয়েড ড্যাশ, ডিভয়েড অফ বসে, ডিভয়েড। আচ্ছা, এখানে আমি একটু দেখাই, ডিভয়েড অফ, ডিপ্রাইভড অফ, bereft of, lack of, এই সবগুলা একই অর্থ দেয়, সেটা হচ্ছে বঞ্চিত। ঠিক আছে, সবগুলা লাস্টে অফ বসে। যদি তুমি এরকম আরো সিনোনিম পায় বলো ভাই এটার পরে কি অফ হবে, হ্যাঁ এটা পরে অফ হবে। ওকে, যদি বঞ্চিত মিনিং বুঝায়। তো দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি, তারা হচ্ছে সততা এবং নিষ্ঠা, মানে হচ্ছে ভেজাল মুক্ত, যে খাঁটি একটা ব্যাপার থাকে না, সেই ভেজাল মুক্ততা এবং সততা বঞ্চিত এই মানুষগুলা। দে ডোন্ট অ্যাবাইড দ্যাট সোশ্যাল রুলস। অ্যাবাইডের পর এখানে দেখো সোশ্যাল রুলস বুঝাইছে, মানে কি নিয়মের আগে যখন অ্যাবাইড বসাইছে, নিয়ম মেনে চলা অর্থে বসাইছে। দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস। আর কোনো কিছু মেনে চলা অর্থে অ্যাবাইডের পর, অ্যাবাইডের পর যদি তোমার বাই বসে, অ্যাবাইড বাই, অ্যাবাইডের পর যদি বাই বসে, তখন অ্যাবাইড বাই মানে হয় মেনে চলা, অ্যাবাইড বাই মানে হয় হচ্ছে মেনে চলা। যদি অ্যাবাইডের পর উইথ বসে, অ্যাবাইড উইথ মানে হচ্ছে কারোর সাথে, সঙ্গদান বুঝাইতে অ্যাবাইড উইথ বসে। আর যদি ইউজ হয় অ্যাবাইড ইন, অ্যাবাইড ইন মানে হচ্ছে বসবাস করা। যেমন আমি যদি বলি আই অ্যাবাইড ইন ঢাকা, তার মানে হচ্ছে আমি ঢাকায় বসবাস করি। আমি যদি বলি আই অ্যাবাইড উইথ মাই ফ্যামিলি, এর মানে হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে থাকি। আমি যদি বলি আই অ্যাবাইড বাই মাই প্যারেন্টস, মানে কি আমি আমার প্যারেন্টস, আমি আমার বাবা মাকে মেনে চলি। তো এক একটা শব্দের এক এক অর্থ, অ্যাবাইডের পর যেটা বসবে। এখানে কোন মিনিংটা যায়? এই বাই মিনিংটা যায়। ঠিক আছে, এখানে হচ্ছে বাই মিনিংটা যায়। আরে আরে, এখানে হচ্ছে বাই মিনিংটা যায়। ঠিক আছে, এখানে হচ্ছে বাই মিনিংটা যায়। তো তারপর কি আছে? মোরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট ড্যাশ দিস ক্রিমিনালস। এই মোরালিটি, নৈতিকতা হচ্ছে এই অপরাধীদের উপর কোনো প্রভাব ফেলে না, অপরাধীদের উপর কোনো প্রভাব ফেলে না। তো এখানে অপরাধীদের উপর বুঝাইতে, কাল্পনিকভাবে উপর বুঝাইতে আমরা ইউজ করবো অন, যে এনি ইম্প্যাক্ট অন দোজ ক্রিমিনালস, অন দিস ক্রিমিনালস। দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দ্য ল্যান্ড। সুইট ফ্রুট ফর দ্য ল্যান্ড মানে হচ্ছে তারা নিজেদের ভূমির জন্য, তারা নিজেদের দেশের জন্য কোনো সুফল নিয়ে আসে না। সুইট ফ্রুট বলতে দিকে সুফল বুঝাইছে, তারা দেশের জন্য কোনো সুফল বয়ে আনে না, এটা বোঝানো হয়েছে। নো সুইট ফ্রুট দ্য ল্যান্ড মানে বুঝাইছে সুফল বয়ে আনে না, তারা দেশের জন্য কোনো সুফল বয়ে আনে না। এন্ড সো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর কিন্তু সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসে। এই যে দেখো পাস্ট ফর্ম বসে। উই স্টুড, কি হবে? আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইছি। এই আমাদের এখনই সময় হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়াবো। আমাদের সময় হয়ে গেছে, আমরা তাদের বিরুদ্ধে এখন একজোট হয়ে দাঁড়াবো। ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট দেম ইউনাইটেডলি। ঠিক আছে, সো
অ্যাপ্রোপ্রিয়েট এবং রুলস বেসড এর এটাও হচ্ছে একটা পারফেক্ট মিক্সচার। এখানে এরকম দুইটা মিলাই কোশ্চেন হবে এবং তুমি আগামীতে যত সলভ করে যাবে তত দেখবা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু কিছু জায়গায় লাগতেছে। একবার তো একটা বোর্ড কোশ্চেন আসছিল 10টার মধ্যে 9টাই অ্যাপ্রোপ্রিয়েট দেওয়া, ঠিক আছে? সো আমি সবাইকে আবারও হাইলি রিকমেন্ড করব ভোকাবুলারি ব্যাটেলের ক্লাসটা করে নিতে, এবং এই ক্লাসটা ইউটিউবে পুরো ফ্রি করে দেওয়া, পুরো ভোকাবুলারি ব্যাটেলের প্লেলিস্টটাই ফ্রি, কোনো পেইড ক্লাস করতে বলছে না। এই ক্লাসটা হচ্ছে তোমার ইউটিউবে সার্চ দিলেই পাবা, সার্চ দিও শুধু ভোকাবুলারি ব্যাটেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে হচ্ছে সেই ক্লাসটা পেয়ে যাবে। এবং ওই ক্লাসটা করার পর হচ্ছে এখানে যেগুলো তোমার কাছে মনে হতে পারে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ঘাটতি, সেই ঘাটতিগুলো আশা করি ফিল আপ হয়ে যাবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।